সংস্কার ব্যাপারটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, মানে পুরাতন কথা হলেও এটা চিরন্তন সত্য। এই কলমটি একসময় এরকম ছিল না। এই কলমের আগে আমরা দোয়াত ছিল, এর আগে পাখির পালক দিয়ে লেখা হতো। সংস্কার পরিবর্তিত উপায় আমরা আজকে যে এখন 0.5 জেল দিয়ে আমরা লিখছি। তো এখন আপনি কোন সংস্কার করবেন, কতটুকু করবেন এবং কাদের জন্য সংস্কারটা করবেন, সেই সংস্কারের জন্য আপনি এখন সক্ষম কিনা, এটার উপর ডিপেন্ড করছে এখন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার। সরকার যখন দেখলো যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার করতে হবে, সেই জন্য তিনি 11টি কমিশন গঠন করলো। সরকার বিভিন্ন জায়গা থেকে সেরা সেরা লোকজনকে এনে, আমি বলবো যে সংস্কার কমিশনগুলো ভালোই হয়েছিল, আমি বলবো এটা সরকার একটা সদিচ্ছা ছিল। এখন সেই সংস্কার কমিশনগুলো কিভাবে কাজ করবে, ইতিমধ্যে 5টি সংস্কার কমিশন তদন্ত রিপোর্ট জমা দিয়েছে, আরও বাকি 8টি দিয়েছে, আরও বাকিগুলো দিবে সামনের দিকে, আমরা আশা করি, আশাবাদী শীঘ্রই দিবে। এখন এই সংস্কার কমিশনগুলো যেই রিপোর্টগুলো দিয়েছে অলরেডি, তার ভিত্তিতে এখন এই কমিশনের প্রতিবেদনগুলো তো আপনার মানুষের প্রতি আপনি অ্যাপ্লাই করতে হবে। এখন অ্যাপ্লাই করবেন আপনি কীভাবে? এটার জন্য তো রাজনৈতিক দল লাগবে, মানে যারা বাংলাদেশের নাগরিকের, যারা প্রত্যক্ষ ভোটে যারা নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে, সেই রাজনৈতিক দলগুলোর তো একটা অনুমোদন লাগবে। কারণ রাজনৈতিক দলগুলো সরাসরি হচ্ছে গিয়ে জনগণের সাথে মানে জনগণের কাছে তারা দায়বদ্ধ আছে রাজনৈতিক দলগুলোর। এই অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু জনগণের প্রতি দায়বদ্ধ নাই একদম ট্রুলি। আমি যদি বাংলাদেশের যে সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থা বলি, সেই জায়গা থেকে আমি যদি বলি, হ্যাঁ তাদের দায়বদ্ধ আছে এটা, যে তারা একটা বিশেষ ব্যবস্থায় এই দায়িত্বটি তারা পেয়েছে, বাংলাদেশের মানুষ তাদের হাতে দায়িত্ব দিয়েছে। এখন এই সংস্কার যদি আপনি করতে চান, তাহলে কতটুকু সংস্কার আপনি করবেন? এখন আমাদের যে অবস্থা চলছে, এখন আপনি যেই বিদ্যমান অবস্থা, কোন সংস্কারটাকে আপনি সবার আগে আপনার অগ্রাধিকার দিতে হবে। এখন আপনার যদি হাতে গায়ে যদি ক্যান্সার হয় শরীরে, আর একদিকে আপনি বিলেটে আঁচড় লেগে আপনার শেভ করতে গিয়ে আপনার রেজারে গাল আঁচড় লেগেছে, আপনি কোনটার চিকিৎসা আগে করবেন বা কোনটা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে আপনার কাছে? ওইটার জন্য আপনি ক্যান্সার সারানোর জন্য আপনার দীর্ঘমেয়াদী চিকিৎসা দিতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। এখন সেটার সক্ষমতা এখন আছে কিনা, এখানে আমি একটা প্রশ্ন যোগ করি, যে কারো মনে হতে পারে যে গাল কেটে গেলে এখান থেকে রক্ত দ্রুত বের হচ্ছে, এটাকে আগে বন্ধ করা দরকার। কারো মনে হতে পারে যে ক্যান্সারের জন্য কেমোথেরাপি দেওয়া দরকার। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তো কখনো ঐক্যমতে আসতে পারে না, সেটা আমাদের জন্য দুর্ভাগ্য। বর্তমান বিভিন্ন রাজনৈতিক দল, যেমন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন বিলম্বিত হয় এমন কোনো সংস্কার হবে না, তারা নির্বাচনের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। সেখানে কি আপনি মনে করেন তাদেরকে যে টিক চিহ্নগুলো দিতে বলা হয়েছে, একমত, একমত নয়, আংশিক একমত, মানে কতটুকু একমত হতে পারবে? আচ্ছা, এখানে বলি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের একবারই হয়েছিল কাছাকাছি। সেটা হচ্ছে গিয়ে 90-এ যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল এরশাদের পতনের প্রাক্কালে, সেই সময় রাজনৈতিক দল তিন জোটের যে রূপরেখা ছিল, 3 জোটের রূপরেখা ছিল, তার ভিত্তিতে বাংলাদেশ কেমন হবে, তারা সেটা গণতান্ত্রিক বাংলাদেশ কেমন হবে সেটার একটা রূপরেখা ছিল। যদিও সেই রূপরেখা পরবর্তীতে আমাদের পূরণ হয়নি, না, তার ফলশ্রুতিতে কিন্তু 91-তে নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া এসেছিলেন, বিএনপির প্রধান হিসেবে। এবং সেই দল এখন এসে বলছে যে তারা কতটুকু সংস্কার চায়, আপনি যেটা বললেন। এখন কোন সংস্কারটুকু আপনি নির্বাচিত সরকার করবে আর কোন সংস্কারটা হচ্ছে কি অন্তর্বর্তীকালীন সরকার করবে। এখন এই আপনি দেখেন, দেশের কিন্তু এখন দ্রব্যমূল্যের অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং এই অবস্থাগুলো কিন্তু নাজুক। দেশে এক ধরনের কিন্তু মবের রাজত্ব কায়েম হয়েছে। আমরা যদি বলি, হ্যাঁ কেউ কিছু হলেই একইভাবে দেশে ধর্ষণ, রাহাজানির কথা, ছিনতাইয়ের ঘটনা দেখা যাচ্ছে, এবং এটা নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরাই কিন্তু আবার আইন হাতে তুলে নিচ্ছি। আবার আমরাই পাল্টা হচ্ছে কি আমাদের মতো কেউ দেখলাম যে গণপিটুনিতে মানুষ মেরে ফেলছে। এখন বাংলাদেশে আপনি এই যে গণপিটুনি দিয়ে মানুষ মেরে ফেলা কিংবা গণজমায়েত করে কারো ফাঁসি চাওয়া, এই কালচারটা কিন্তু আওয়ামী লীগের আমলে শুরু হয়েছিল।